দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে ২৪ ঘন্টা দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে চান নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস। পরিদর্শনে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের পাওয়া না গেলে তাৎক্ষণিকভাবে বরখাস্তেরও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে নগর ভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় তিনি কথা বলেন। মশক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা কর্মপরিকল্পনা বাস্তবায়নে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন মেয়র। এ সময় ১৪ জুন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার জলাশয়, লেক, খালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার কথাও জানান শেখ ফজলে নূর তাপস। সরকারি সিদ্ধান্তে অফিস খুলে দেয়া হলেও মোট জনবলের ২৫ ভাগের বেশি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দুপুরে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ে জরুরি এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রমণ বিবেচনায় পুরো দেশকে ৩টি ভাগে ভাগ করবে সরকার। আর পরিস্থিতি দেখে কিছু কিছু এলাকাকে সাময়িক লকডাউন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ৯ সপ্তাহ সাধারণ ছুটির পর এমন এক সময় অফিস খুলেছে যখন রোজই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারি নির্দেশনায় বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের কাজে বিরত রাখা হলেও সংশ্লিষ্টরা মনে করছেন তা যথেষ্ট নয়। এ অবস্থায় সচিবালয়ে জরুরি বৈঠকে বসে সরকারের স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। ছিলেন ঢাকা ২ মেয়রের পাশাপাশি পার্শ্ববর্তী হটস্পট নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রও। আলোচনায় পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়েলো ৩টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট ছোট এলাকাকে সাময়িকভাবে লকডাউনের বিষয়েও আসে আলোচনায়। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে, মানে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে। এলাকা ওই জোনিংয়ের মাধ্যমে আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে, ধরো একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। নতুন নির্দেশনায় ২৫ ভাগ জনবল অফিসে এবং বাকিরা প্রয়োজনে অনলাইনে কাজ করার কথা জানানো হয়। এক্ষেত্রে রোস্টার সিস্টেমে কাজ করার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের সচিবালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা যাতে করে কোনোভাবেই ইনফেক্টেড না হয়, প্রয়োজনের নিরিখে আমাদের 1/4 কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো, অনলাইনে সংযুক্ত থাকবে আমাদের অফিসের সাথে, বাসা থেকে কাজ করবে। করোনা ভাইরাস প্রতিরোধে সিদ্ধান্ত কার্যকরে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে লম্বা হচ্ছে লাশের মিছিল, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবুও শিথিল হয়েছে লকডাউন, খুলেছে অফিস পাড়া, শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রমও। বাফুফের কাছে এখন প্রাধান্য পাচ্ছে নির্বাচন ইস্যু। তবে এখনই এ নিয়ে কোনো তাড়াহুড়া করতে রাজি নয় তারা। সরকারি ঘোষণা অনুসারে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে ফেডারেশন, তারপরই পরিস্থিতি বুঝিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। যদিও আমাদের কর্মকাণ্ড সীমিত পরিসরেই পরিচালিত হবে এখন, বিকজ আগামী ১৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১৫ জুন পর্যন্ত যেহেতু আসলে অবস্থা পর্যবেক্ষণ করার বা একটু সীমিত পরিসরে কাজকর্ম করার একটা নির্দেশনা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক। তো সেই আলোকে ২০২০ সালে আমাদের নির্বাচনটি হওয়ার কথা। তো সেই নির্বাচন আয়োজন উপলক্ষে, কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজন উপলক্ষে বাফুফে বোর্ড কর্তৃক ডিসিশন নেওয়া হবে এবং সেই ব্যাপারে মিড জুন পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। যেমনটা ঝুঁকি নিতে চায় না স্থগিত টুর্নামেন্টগুলো আয়োজন করা নিয়েও। বিপরীতে ফেডারেশন পরিকল্পনা সাজাচ্ছে আগামী মৌসুম নিয়ে। আমাদের যে আসলে মেইন কার্যক্রম মাঠের ফুটবল, তো সেই মাঠের ফুটবল নিয়ে মিড জুন পর্যন্ত আমরা দেখতে চাই এবং আশা করি যে সময়ের সাথে সাথে বাফুফে কার্যনির্বাহী কমিটির একটা মিটিংও আয়োজন করা হবে এবং সেই কার্যনির্বাহী কমিটির মিটিং থেকেই আমাদের পরবর্তী ফুটবলীয় কার্যক্রম, আমাদের যে পেন্ডিং বেশ কয়েকটি খেলাধুলাগুলো রয়েছে, দেখে শুনে বুঝে কার্যনির্বাহী কমিটির বাফুফে বোর্ডের ডিসিশন নিয়ে, তাদের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। তবে কোচ জেমিডেকে নিয়ে কিছুটা হলেও আছে অস্বস্তি। গুঞ্জন নতুন করে ২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে দুপক্ষই আগ্রহী হলেও বেতনের পরিমাণ নিয়ে আছে বিভেদ। সাধারণ সম্পাদক বলছেন এ নিয়ে সিদ্ধান্ত আসবে চলতি মাসেই। আমরা জেমিডের সাথে ২ বছর মেয়াদী পরিকল্পনা বা ২ বছর মেয়াদী চুক্তি করতে চাই এবং চুক্তি রিনিউ করতে চাই মিড আগস্ট 2020 থেকে
মিড আগস্ট 2022 পর্যন্ত 2022 সাল পর্যন্ত। তো সেই আলোকেও জেমিদের সেই 2 বছর মেয়াদী সময় তার কি কি কর্মকাণ্ড হওয়া উচিত, সে কি কি জিনিস কিভাবে করে কি কি ফ্যাসিলিটিস চায় বা কিভাবে করে সে জাতীয় দলকে নিয়ে কাজ করতে চায় সে ব্যাপারেও সে বেশ কিছু কাজ করছে, পরিকল্পনা করছে। সেগুলো সে সময় হলে বাফুফের কাছে দিবে। আশা করি যে আমরা হয়তো বা একটু সময় নিয়ে কয়েকদিনের মধ্যে বা 2-4 সপ্তাহের মধ্যে বা সপ্তাহ 2-এর মধ্যে জেমির সাথে চুক্তি সংক্রান্ত সকল বিষয়ে একটি সৌজন্য সাক্ষাৎ আয়োজন করার মাধ্যমে, একটি সৌজন্য সাক্ষাতে ভিডিও কনফারেন্সে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করব। কোচ জেমিরের সঙ্গে জুলাই পর্যন্ত চুক্তি আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মাহবুব রিমন, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ। জাফর, সকাল থেকেই আমি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিলাম এবং সকাল থেকেই আমরা দেখেছি যে যাত্রীদের প্রচণ্ড ভিড় এবং বিআরডব্লিউটিএ সহ যে অন্যান্য কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যবিধি মানার। সেই উদ্যোগগুলি কিন্তু অনেকটা ভেস্তে যাচ্ছে। আমি আমাদের ক্যামেরাম্যান মিন্টুকে একটু বলবো যে এই লঞ্চের ভিতরে যে যাত্রী সাধারণ বসে রয়েছে তাদেরকে একটু দেখাতে বলবো যে আপনাকে একটু দেখাতে চাই যে আসলে সাধারণ যাত্রীরা এখানে যে এই যে লঞ্চের ডেকের মধ্যে বসে রয়েছে আসলে কোনো ধরনের সামাজিক দূরত্ব যেটি আসলে সেটি কোনোভাবেই এখানে আমল নেওয়া হচ্ছে না এবং সেগুলো কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। আমরা সকাল থেকে দেখেছি যে বিআরডব্লিউটিএ সহ নৌ পুলিশ সহ সবাই কিন্তু আসলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগগুলো অনেকটা ভেস্তে যাচ্ছে কারণ সাধারণ যাত্রীদের কোনোভাবেই আসলে এটি আসলে বোঝানো যাচ্ছে না এবং তাদের যে ভাষ্য তারা হচ্ছে যে বলছেন যে এই অঘোষিত লকডাউনের পরে আসলে প্রায় দুই মাসের বেশি সময় পরে তারা কিন্তু তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটাকেই তারা কিন্তু লুফিয়ে নিচ্ছেন এবং তারা কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু তারা গ্রামের দিকে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু কোনোভাবেই এই সামাজিক দূরত্বের যে বিষয়টি বা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। আমরা এও দেখেছি যে সাধারণ যাত্রীরা যখন বসে থাকে তখন কিন্তু যখন ক্যামেরা বা সাংবাদিকরা আসে তখন কিন্তু তারা অনেকটা মুখে মাস্ক পরে অনেকটা নড়ে বসে। তো সবাই আসলে যে বিআইডব্লিউটিএ সহ এই যে লঞ্চের যারা মালিক রয়েছেন কর্তৃপক্ষ তারাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ লঞ্চে ঢোকার সময় যে স্প্রে যে জীবাণুনাশক যে স্প্রে সেই স্প্রে কিন্তু দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে, কিন্তু সেই সচেতনতা সাধারণ যাত্রীদের ভিতরে অতটা দেখছেন এবং তারা কিন্তু খুব ভিড় করেই আসলে এই লঞ্চের ভিতরে গাদাগাদি করেই কিন্তু যাচ্ছেন। এবং আমরা এও দেখেছিলাম যে এই সাধারণ যাত্রীরা কিন্তু সকাল থেকেই এই সদরঘাট লঞ্চের এই যে টার্মিনাল সেই টার্মিনালে কিন্তু সকাল থেকে আসছেন এবং এসে কিন্তু তাদের যে নির্দিষ্ট যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু তারা নির্দিষ্ট যে জায়গা সেই জায়গাটি বুকিং দেওয়ার চেষ্টা করছিল। এই জায়গা বুকিং দেওয়ার বিষয়টিও কিন্তু অনেকটা তড়িঘড়ি করে দেওয়ার চেষ্টা করলেন, হুড়মুড়েই আসলে একজনের গায়ের উপরে একজন গিয়ে পড়ছিল এমনও অবস্থা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ বলাই যায় যে সাধারণ যাত্রীদের যে সামাজিক দূরত্ব বা যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবরাখবর। স্বাস্থ্যবিধি না মেনে পন্টুল ডেকে হুমকি খেয়ে বাড়ির পথে যাত্রা করছে রণযাত্রীরা। সে খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুন্না। দিকে মাদারীপুর থেকে পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে সদর উপজেলার মধ্য হাউসদি এলাকা থেকে দিনা বেগম নামে মানব পাচারকারী দালাল চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে গতরাতে রাজৈর থানায় 4 জনকে আসামি করে একটি মামলা করেন লিবিয়ায় গুলিতে নিহত জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার। একই সময়ে সদর থানায় আরেকটি মামলা করেন নিহত শামীমের বাবা হালিম হাওলাদার। মামলায় দিনা বেগম, নজরুল মোল্লা ও রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার শাহাদাত হোসেনকে আসামি করা হয়। লিবিয়ায় পাচারকারীদের গুলিতে নিহত 26 জনের মধ্যে 11 জনের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়। হালিম হাওলাদার নামে এক ব্যক্তি মাদারীপুর সদর থানায় মামলা রুজু করে 3 জনের বিরুদ্ধে। এর মধ্যে এজার নামে এক নং আসামি দিনা বেগমকে গতকাল আমরা গ্রেপ্তার করি। বাকি এজার নামে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই মুহূর্তে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা অলরেডি দিয়েছেন যে 20 থেকে 25% বেশি যেন
না আসেন, একটা পর্যায়ক্রমে আসেন। আপনারা দেখে নেবেন, সবাই এখন মুখস্থ আমি বলতে পারবো। আমরা স্বাস্থ্যমন্ত্রী জোন এখন করা হবে, এখনো করা হয়নি। আমরা যখন জোন করব আপনারা জানতে পারবেন। আপনারা জানেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ইদানিং চট্টগ্রাম, এখানে সবচেয়ে বেশি সংক্রমণ। তো যদি কোনো জোন রেড হয়ে থাকে এগুলোকেই হয়তোবা রেড হবে। আর বাংলাদেশের অধিকাংশ উপজেলা বা জেলাগুলো এখনো অনেকাংশে ভালো আছে। আমরা সেটা ভালো রাখতে চাই, রাখার জন্যই আজকে এই সভা। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত এই বিষয়ে আলাপ হয়েছে। উনি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বসে একটা আমরা প্ল্যান তৈরি করব। সেই প্ল্যানটা তৈরি করে দিব। প্ল্যান নীতিগতভাবে এখানে আলোচনা হয়ে গেছে। আমরা প্ল্যানটা আরও সুনির্দিষ্টভাবে দিয়ে দিব, এবং মেয়র মহোদয়রা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার, এনারা এবং আমরাও থাকব, এরা মিলে আমরা এই বাস্তবায়ন করার চেষ্টা করব। শুধু তো জোন ছাড়া না, এখনো প্ল্যানটা এইটাই। এখন প্ল্যানটা তো আমাদের কাগজে লিখতে হবে, এক্সপার্টরা প্ল্যান করবে যে কিভাবে এটাকে জোনিংটা করবে। এটা তো আর আমি বলতে পারবো না। এলাকা ওই জোনিং এর মাধ্যমেই আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে, সেটা ছোট্ট এরিয়া, ঢাকার ভিতরে ধরে একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। এইভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দিবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আপনারা যে ঢাকা, নারায়ণগঞ্জের কথা যেটা বললেন, বা চট্টগ্রাম, গাজীপুর, এগুলো তো রেড জোনের মধ্যে ফেলছেন কিনা আপনারা? এগুলো তো বিশেষজ্ঞরাই ফেলবে, এটা আমরা মনে করি রেড জোন হওয়া উচিত, কারণ এখানে তো অনেক সংক্রামিত। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, এবং এর আগে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন জাহিদ মালিক, এবং এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলছিলেন। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেফতার করেছে র্যাব। প্রায় ৪০০ লোককে অবৈধভাবে তিনি বিদেশে প্রেরণ করেছে। র্যাব বলছে তিনিই বাংলাদেশ থেকে অবৈধভাবে মানব পাচারকারীর মূল হোতা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে র্যাব। বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালিতে অভিবাসন দালাল চক্রের অন্যতম হোতা কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিভিন্ন শ্রমিকদের বিদেশে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। তাদের বিদেশে যাওয়ার পরই বাকি টাকা আদায়ের আশ্বাসে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ ঠিক করা হতো, যাদের মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় একাধিক দালাল রয়েছে। প্রথমে তাদের ঢাকা থেকে কলকাতা নেওয়া হতো, এরপর বিভিন্ন দালালের হাতে ধরে এই চক্রটি লিবিয়াতে নিয়ে যেত। তারপরই টাকার জন্য শুরু হতো নির্যাতন। মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে হাজি কামাল, ৫৫ বছর বয়স, পিতা মৃত, জামাত আলী মণ্ডল, স্থায়ী ঠিকানা থানা ও জেলা কুষ্টিয়া। গত ১০ বছর যাবৎ এই অবৈধ উপায়ে আমাদের বিভিন্ন ভাইদেরকে বিদেশে প্রেরণ করছেন। তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার পুরো রিংটাকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সেখানে তাদের ভূমধ্যসাগরে বোট চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়, সাথে চলতো নির্যাতন। র্যাব বলছে পুরো চক্রটি ধরতে তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। যারা এই সমস্ত দালাল চক্র আমাদের বাংলাদেশের এই সমস্ত নিরীহ ভাইদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৮ মে লিবিয়ার মেজদা শহরে মানব পাচারকারী ২৬ জন বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করে। মারা যাওয়া ২৬ জন সহ ৩৮ বাংলাদেশি ও কিছু সুদানি নাগরিক প্রায় ১৫ দিন ধরে ওই অপহরণকারীদের হাতে আটক ছিলেন। ইতালিতে অভিবাসনের উদ্দেশ্যে ওই ৩৮ জন বাংলাদেশি অবৈধ পথে লিবিয়ায় যান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।